আমাকে চমৎকার ভাবে ইন্ট্রোডিউস করার জন্য যোগ্য কিনা জানি না। আমি চেষ্টা করব সময়ের মধ্যে শেষ করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি। তো এখন দেখি শেয়ার করতে পারি কিনা। যদি স্ক্রিন শেয়ার করতে পারি তাহলে আলোচনাটা হয়তো একটু বেটার হবে ইনশাআল্লাহ। স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে কিনা। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ঠিক মতন? জি স্যার, দেখা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। স্যার দেখা যাচ্ছে। জি আচ্ছা, তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সালাম জানাচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আমি আসলে ঠিক বুঝতে পারছি না। আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখা যাচ্ছে, তবে লেখাটা একটু ছোট মানে হচ্ছে স্যার। না, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না আসলে। আমি একটু চেক করে নেই, একটু সময় দেন আমাকে। প্রথমেই এটা শুধু আসছে কম্পিউটারে। স্লাইডটা কি আসছে? বিসমিল্লাহির রহমানির রহিম এটা আসছে? না স্যার, স্লাইডটা আসে নাই। লেখছে ইউ আর প্রেজেন্টিং এর লেখা, স্যার কিছু আসে নাই। আচ্ছা, ইয়ে তো আসছে না। আচ্ছা, আমি শেয়ার বন্ধ করে আবার একটু শেয়ার করি। একটু ধৈর্য ধরুন। শেয়ারিংটা বন্ধ করে আবার চালু করি। ঠিক আছে, আমার মনে হয় এবার শেয়ারিং হচ্ছে মনে হয়। জি শোনা দেখা যাচ্ছে স্যার। জি, তো আমি সালাম জানাচ্ছি আপনাদেরকে। আর ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক স্টাডি গ্রুপ বা আমাদের কল্যাণ হোমিওপ্যাথি কল্যাণ প্রসাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। তো আমরা আজকে আলোচনা করব, আগেই বলেছেন আমাদের সম্মানিত উপস্থাপক বলেছেন যে আমরা টিস্যু রেমিডিস নিয়ে কথা বলবো সোশ্লারের। তো এটা একটু সেন্সিটিভ এর জন্য যে আমাদের আদার সং মানে রাজন শঙ্করন স্যারের যে ওনাদের যে হাসপাতাল এবং কর্ম প্রচেষ্টা সেখানে টিস্যু রেমিডিসটা ব্যবহার করা হয় না। আসলে অনেকগুলো টিস্যু রেমিডিসে যেহেতু পোটেন্টাইজড মেডিসিন আছে সে কারণে এটা ব্যবহার করা হয় না। তো সে কারণে আসলে অনেকেই আমরা কনফিউজড হয়ে যাই এবং আমি দেখেছি যে অনেক বড় বড় ক্লাসিক্যাল যারা প্র্যাকটিশনার তারা একটুখানি উষ্মা প্রকাশ করেন যে যারা এই টিস্যু রেমিডিস ব্যবহার করেন। কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। কিন্তু একটু একটা ডিসক্লেইমার আছে আমার, সেটা হচ্ছে যে আমাকে আপনারা সবাই খুব বড় করে উপস্থাপন করেন। আসলে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু অনেক রিসেন্ট। আমি শিখেছি মূলত আমার বাবার কাছ থেকে। তো হোমিওপ্যাথি শেখাটা আমার বাবার কাছ থেকে ছোট্টবেলা থেকে। আমি একদম সপ্তম শ্রেণী থেকে শুরু করে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করি আমি বাবার সাথে চলাফেরা শুরু করি। তো আমি অষ্টম শ্রেণীতে ওঠার পরে মানে 1972 সাল থেকে আমি বাবার সাথে কাজ করা শুরু করি। বাবা একটু একটু করে আমাকে এনগেজ করেন। তারপরে আসলে আমি দীর্ঘ সময় বাবার সাথে কাজ করেছি, শিখেছি। এরপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। বাবাও মারা গেছেন 1980 সালে। তো এরপরে আমি আর এরপরে বাবার বইগুলো শুধু নাড়াচাড়া করতাম। আমার আর ওইভাবে আর কিছু করে হয়ে ওঠেনি। আর তাছাড়া আমি অনার্স পাস করে আমি বিসিএস পরীক্ষা দিয়ে আমি বিসিএস এ চলে যাই। তো সে কারণে আমার আর করা হয়নি। আবার রিটায়ারমেন্টের পরে আমি প্রথমে পিএইচডি করেছি।
তো তারপরে আমি আসলে প্রাতিষ্ঠানিক হোমিওপ্যাথিতে এসেছি। তো এই জন্য আমাকে ছাত্র হিসাবে দেখার জন্য এবং সেভাবে জাজ করার জন্য আমি সবিনয় আপনাদেরকে অনুরোধ করছি। আমার আরেকটা হাম্বল ডিসক্লেইমার আছে, সেটা হচ্ছে যে এই প্রেজেন্টেশনটা হচ্ছে যে একটা অরিজিনাল ওয়ার্ড বা আমি নতুন করে কিছু করেছি, ব্যাপারটা সেরকম নয়। এটা হচ্ছে যে আমি একটু এনকোয়ারি করার চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি বেসড অন সেকেন্ডারি ডাটা। সেটা হচ্ছে যে সমস্ত বই পুস্তক আছে সেই বই পুস্তকগুলো অ্যাভেলেবল, এগুলো পড়ে আমি বুঝে আপনাদের কাছে উপস্থাপনা করছি। আমার নিজের মতামত এখানে প্রতিফলিত নয়, মানে আমার মতামত কি সেটা জিজ্ঞেস করলে উত্তর দিতে হবে ভিন্ন করে। এখানে আমি শুধু টিস্যু সল্ট রেমেডির যে তাত্ত্বিক ভিত্তি এবং এই বিষয়টাকে আমি একটু গভীরভাবে দেখার চেষ্টা করছি। তো সে কারণে এটা হয়তো সীমাবদ্ধতা থাকতে পারে, আপনাদের এডিশন থাকতে পারে, আপনাদের পরামর্শ থাকতে পারে, সেগুলোর জন্য আমি সবসময় ওপেন আছি। তো সবচেয়ে প্রথমে কিছুটা ধারণাগত দিয়ে একটা ছোট্ট বিষয় একটু আলোচনা করে নিতে হবে। একটা হচ্ছে যে টিস্যু সল্ট রেমেডিজ নিয়ে যদি আমরা কথা বলতে যাই, তাহলে পরে আমাদের সেলুলার হেলথ যে কথাটা আছে, এইটা আসলে কি, এটা একটুখানি আমরা জাস্ট আমরা জানি, বায়োলজি যারা পড়ছি আমরা অনেকখানি জানি, তারপরে স্মরণ করে নেব জাস্ট টিস্যু সল্ট রেমেডিটা আলোচনা শুরু করার আগে আমরা এটা একটুখানি বুঝে নেব। সেলুলার হেলথ হচ্ছে আওয়ার হেলথ depends on the metabolic function, oxygen with carbohydrate of 50 to 100 trillion cells. Disease starts in just a single cell. সেলুলার হেলথ যখন আমরা বলবো, তখন আমরা বুঝবো যে 50 থেকে 100 ট্রিলিয়ন যে আমাদের সেল আছে, সেই সেলের মধ্যে যে কোনো একটা সেলে শুরু হয় অসুস্থতা। তো এই 100 ট্রিলিয়ন সেলের সুস্বাস্থ্যকে আমরা সেলুলার হেলথ বুঝবো। আর এই সেলের যেটা একটা সেল থেকে অসুস্থতা শুরু হয়ে অন্যান্য সেল আক্রান্ত হয়, সেটাকে আমরা ডিজিজ হিসেবে দেখবো। এটা নিয়ে পরে আরো কথা হবে। তারপরে হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে মিনারেলস তো খুব বেশি না, আমাদের হচ্ছে যে অর্গানিক ম্যাটেরিয়ালই বেশি। তো সেক্ষেত্রে মিনারেলসটা কি করে আসলে, এইটা একটু আমরা স্মরণ করে নেব। এরা হচ্ছে যে মিনারেলস হচ্ছে হেলথ অফ বোন, আমাদের হাড্ডির স্বাস্থ্য, স্কিন, তারপরে হচ্ছে টিথ, পিএইচ ব্যালেন্স, যেটা খুব মারাত্মক একটা বিষয়, এটা আপনারা সবাই জানেন, এনজাইম, নার্ভ ইম্পালস আর এনার্জি, এই কয়েকটা জায়গাতে মিনারেলস কাজ করে। আরো আরো পরোক্ষভাবে কাজ করে, সেটা আমরা এখন যাচ্ছি না, আমরা এটুকু মনে রাখলেই আমাদের আপাতত আজকের আলোচনা চলবে। অর্গানিক আর ইনঅর্গানিক এটাও আমরা জানি, তারপরে একটু স্মরণ করে নিই। দ্য অর্গানিক কনস্টিটিউয়েন্টস আর সুগার, ফ্যাটস and amino acids. The inorganic constituents are water and certain cell salts. তো ইনঅর্গানিক এর মধ্যে পানি আছে আর সেল সল্টস আছে। তো এইটার ভিত্তিতে আমরা এখন বায়োকেমিস্ট্রি, এটাকে একটু একটা ধারণা করে নেব যে বায়োকেমিস্ট্রি আসলে বা টিস্যু রসায়ন, এটা আমরা কি বুঝবো, কতটুকু বুঝবো, কতটুকু এটার একটা সীমা আমরা মনের মধ্যে এঁকে নেব। তো সেটা হচ্ছে কি যে উদ্ভিদের জন্য যেমন মাটি, মানুষের শরীরের জন্য তেমন রক্ত। এটা সাধারণ জ্ঞান যে দুর্বল নিঃশেষিত মাটি কোনো দুর্বল অসুস্থ উদ্ভিদেই উৎপাদন করবে। একইভাবে প্রয়োজনীয় উপাদানের অভাবের কারণে দুর্বল রক্ত রোগপ্রবণ দুর্বল অসুস্থ দেহ উৎপাদন করবে। মাটি সমৃদ্ধ করে অসুস্থ উদ্ভিদকে পুনরুদ্ধার এবং সমৃদ্ধ করা যেতে পারে। অসুস্থ মানব দেহের পুনরুদ্ধার একই প্রক্রিয়ার মাধ্যমে অর্জন করা যেতে পারে। যে উপাদানগুলিতে এর প্রভাব রয়েছে সেই উপাদানগুলিকে রক্তে পুনরুদ্ধার করে। এটি হলো জৈব রসায়ন, জীবন্ত টিস্যুর রসায়ন, বায়োকেমিস্ট্রি। তাহলে আমরা এটা একটা ধারণা আমরা করে নিলাম যে আমাদের যে অভাব, সল্টের যে অভাব বা ইনঅর্গানিক সাবস্টেন্সের যে অভাব, সেটাকে পূরণ করে আমরা স্বাস্থ্য পুনরুদ্ধারের চেষ্টা, এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। এখান থেকে আমরা চলে যাই আসলে চিকিৎসা শাস্ত্রের যে কোনো বিষয় আলোচনা করি আমরা, আমাদের এই যে
মানুষটির কাছে আমাদের ফিরতে হয়। এটা একটা খুব আবেগী ছবি। ছবিটা অনেকের কাছে হয়তো নেই, যারা খুব ঘাটাঘাটি করেন ইন্টারনেটে তারা হয়তো পেয়েছেন। তো ওনার কথা সবসময় মনে করতে হয়, এবং আমাদের হোমিওপ্যাথির যেরকম মূল সার কথাটা ওনার কাছ থেকে আমরা নেই, সেরকম আমাদের এই যে টিস্যু সলভ রেমেডিজ এর বিষয়টাও ওনার কাছ থেকেই অনেকখানি ঋণী। তো সেটা কিভাবে আমরা সেটা আলোচনায় আসবো। মেডিসিন বিকামস এ সায়েন্স ফ্রম দ্য হিস্ট্রি অফ মেডিসিন। আসলে ইতিহাসের মধ্যেই এই বিজ্ঞানের মূল কথা নিয়ে ইংরেজি গুলো আমরা আলোচনা করার দরকার নেই, কারণ আমি অনুবাদ করে করতে পেরেছি, একটা অনুবাদ করে নিয়েছি যেন সুবিধা হবে আর কি আমাদের। জৈব রসায়ন টিস্যু লবণের প্রফেসর উইলিয়াম হেনরিক শুসলার, আমরা এটা জানি। আর ঠিক এর দার্শনিক নীতির প্রতিষ্ঠাতা হলেন হিপোক্রেটিস। হিপোক্রেটিসকে আমরা কিন্তু এইভাবেই চিনি খুব বড় করে। হিপোক্রেটিস হচ্ছে যারা ওয়াইজ মেন অফ দ্য ওল্ড পড়েছিলেন এসএসসির আগে 469, 369 before the birth of Christ, when the people of Britain were ignorant. A wonderful civilization was flourishing in Greece. আমরা এই লাইনটা প্রথম লাইন ছিল দ্য ওয়াইজ মেন অফ দ্য ওল্ড এর প্রথম লাইন। যাদের মনে আছে, যারা এই বইটা পড়েছেন আমাদের ক্লাস 10 এর ইংরেজি বইয়ে, এটা একটা একটা প্রবন্ধ ছিল, সেখানে আমরা এটা পড়েছিলাম। তো 469 থেকে 377 পর্যন্ত ওনার জীবদ্দশা ছিল। উনি আমাদেরকে যেই মূল ধারণাটা দিয়েছেন সেটা হচ্ছে হিউমাস তত্ত্বটি ধারণ করেছিলেন, যা দেহে সঞ্চালিত হয় এবং একজন ব্যক্তির অনন্য শারীরিক, মানসিক এবং মানসিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, যা টেম্পারামেন্ট নামে পরিচিতি পায়। টেম্পারামেন্ট কথাটার কিন্তু সূত্রপাত হিউমাস থেকে। হিউমাস থেকে স্যাঙ্গুইনাস, ফ্লেগম্যাটিক, মেলানকলিক, বিলিয়াস, এই কথাগুলো আসে। কিন্তু এই কথাগুলোর পিছনে আরেকটা কথা আছে, যেটা আমাদেরকে ক্লাসে বা কোনো সময় এটা বলাও হয় না, আমরা এটা খুঁজিও না, এত গভীরে হয়তো আমরা যাই না। প্রতিটি টেম্পারামেন্টের এই যে কথাগুলো আমি বলবো, এই কথা 4টা কথা বলবো। তাপ ও আর্দ্রতা, এইটার ময়েশ্চার, আমরা এই যে অ্যামিলিওরেশন, অ্যাগ্রাভেশন, আমরা এই যে বিভিন্ন ভাবে আমরা এখন কিন্তু যখন ম্যাথমেটিকে পড়ি তখন এই জায়গাগুলোতে আমরা আসি, কিন্তু খুব পরোক্ষ ভাবে আসি, খুব ভীতু ভাবে আসি। আমরা এটা ঠিক ধরে নিতে পারি না যে আসলে কোথায় কি হচ্ছে। তো প্রতিটি টেম্পারামেন্টের তাপ ও আর্দ্রতা, শীতলতা ও আর্দ্রতা, শীতলতা ও শুষ্কতা, তাপ ও শুষ্কতা, 4টা জিনিস কিন্তু। তাপ ও আর্দ্রতা, শীতলতা ও আর্দ্রতা, শীতলতা ও শুষ্কতা, তাপ ও শুষ্কতা, এই গুণাবলীর নিজস্ব সমন্বয় রয়েছে প্রত্যেকটা টেম্পারামেন্টের মধ্যে। এই বস্তুগুলার সমন্বয় রয়েছে। একজন ব্যক্তির অনন্য স্বভাব, যেটা ইন্ডিভিজুয়ালাইজেশন আমরা বলি, একটু একটু কিন্তু হোমিওপ্যাথির বিষয়গুলো এখানে চলে আসবে, আপনারা কনফিউজড হবেন না। আমরা কথা বলছি কিন্তু টিস্যু সল্ট রেমেডিজ নিয়ে, তো এখানেও কিছু কিছু কথা কিন্তু এসে যাবে, খুব বড় করে এসে যাবে, তখন আমরা ঘাবড়ে যাব না যে, বা ওভারল্যাপিং করব না। আমরা এখান থেকে যে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা টিস্যু সল্ট রেমেডিজ আলোচনার জন্য নেব, আর যদি বেশি হয় তাহলে সেগুলোকে আমরা ফেলে দেব। একজন ব্যক্তির অনন্য স্বভাব অনুযায়ী ভবিষ্যৎবাণী করা সম্ভব হয় যে কে নির্দিষ্ট অসুস্থতার জন্য বেশি ঝুঁকিপূর্ণ। ডায়াথেসিস বলি আমরা, বা অন্য কিছু বলি, বিভিন্ন শব্দে আমরা, বাংলা ইংরেজি বিভিন্ন শব্দে আমরা এই জিনিসটাকে চিনি, যে ভালনারেবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু ইনভাইট এনি কাইন্ড অফ ডিজিজেস। এই যে ভালনারেবিলিটি, এই জিনিসটা আসলে এই নির্ভর করে হচ্ছে তার যে নির্দিষ্ট স্বভাব সেটার উপরে বেশি করে। ইহা একটি সঠিক জীবনধারা পছন্দ করার মাধ্যমে, বিশেষ করে পুষ্টি এবং টিস্যু লবণ গ্রহণ পূর্বক তাপ, আর্দ্রতা, শীতলতা এবং শুষ্কতার মাত্রার ভারসাম্য বজায় রাখতে সক্ষম করে। এই জায়গাগুলো আমরা জাস্ট মনে রেখে যাব, সামনে এগিয়ে যাব। আর হিপোক্রেটিসের আরেকটা কথা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে খাবার হোক তোমাদের ঔষধ, আর ঔষধ হোক তোমাদের খাবার। এই কথাটা আমাদের কাজে লাগবে, তার কারণ আমরা ঘাটতি পূরণ করতে চাইবো। শুসলার বলবেন যে, উনি শেষে গিয়ে বলবেন যে ঘাটতি পূরণ করতে পারলেই আমরা রোগ দূর করতে পারবো, এরকম একটা জায়গাতে আমরা যাবো। তো সেই জায়গাটার সঙ্গে হিপোক্রেটিসের এই কথাটা, খাবার হোক তোমাদের ঔষধ আর ঔষধ হোক তোমাদের খাবার, এরকম একটা জায়গা
ইদানিং একজন মানুষ বেরিয়েছেন ভারতবর্ষে, উনি এই যে খাদ্য ও দ্বারা ঔষধ, রোগ নিরাময়, এরকম একটা বইও বেরিয়েছে। তো এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, এখন বাংলাদেশেও চলছে খুব। আমিও জোগাড় করেছি, পড়ছি। মোটামুটি ভাবে এটারও উৎস মনে হয় এই হিপোক্রেটিসের এই তত্ত্বই, কারণ উনি হচ্ছেন আসলে ফাদার অফ দ্য ফাদার্স, এরকম আর কি, দাদা টাইপের মানুষ চিকিৎসা বিজ্ঞানে, ওনাকে স্মরণ করতেই হবে। এর পরের যে কথাটা আলোচনা করবো, সেটা যখন আলোচনা করবো তখন আপনারা দেখবেন যে এটার সঙ্গে হোমিওপ্যাথির কি কি সাংঘাতিক রকমের একটা অন্তর্মিল আছে। টিস্যু লবণের জৈব রসায়নের নীতি এবং তিব্বের দর্শন উভয়ই একমত যে প্রকৃত স্বাস্থ্য অর্জনের জন্য ব্যক্তিকে সামগ্রিকভাবে বোঝা, শরীর, মন এবং অন্তরাত্মা একীভূত করা আরো গুরুত্বপূর্ণ। এটা কিন্তু হোমিওপ্যাথিরও মূল কথা। এই জায়গাতে কিন্তু আমরা ফিরে ফিরে আসি। এটা কিন্তু তিব্বের কথা, যেটা প্রবক্তা ছিলেন হচ্ছে আমাদের হিপোক্রেটিস। এবং আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ার ব্যাপারে আমরা এটাকে কথাটা ব্যবহার করি, তিব্বে নববী। দেখবেন যে তিব কথাটা আমাদের একটা মোস্ট ফেভারিট একটা ওয়ার্ড। এটা কিন্তু ইসলামের ইতিহাসে পরে চলে আসছে, সে অন্য ইতিহাস। আমরা সেদিকে যাওয়ার কোনো আমাদের সময়ই নাই, আমরা ওই চিন্তাগুলো আমরা করবো না আজকে। হিপোক্রেটিস তার বিখ্যাত উক্তিতে এটির সারসংক্ষেপ করেছেন এইভাবে: একজন ব্যক্তির কি ধরনের রোগ আছে তা জানার চেয়ে কি ধরনের ব্যক্তির রোগটি আছে তা জানা বেশি গুরুত্বপূর্ণ। এই কথাটা আমাদের ডিএসএমএস বিএসএমএস ক্লাসে বলা হয়, কিন্তু এই কথাটা কে বলেছেন সেটা আর স্মরণ করা হয় না। সেটা অ্যাটলিস্ট আমি ক্লাসে অন্তত আমার টিচারকে কখনো এটা বলতে শুনিনি। আমরা যতটুকু আমাদের ধারণায় কাজ করে যেটা বোধহয় ফেরিম্যান স্যার বলেছেন, ব্যাপারটা মোটেই সেরকম না। এটা হিপোক্রেটিস বলে গেছেন যে একজন ব্যক্তির কি ধরনের রোগ আছে তা জানার চেয়ে কি ধরনের ব্যক্তির রোগটি আছে তা জানা বেশি গুরুত্বপূর্ণ। চমৎকার চমৎকার একটা কথা। তারপরে যে ফিসিস কথাটা, যেটা দিবে ফিসিস নামে বলা হচ্ছে, সেটার একটু ব্যাখ্যা আছে নিচে, যেটা হচ্ছে দ্য অর্গানিজম ইন ইটস ইউনিটি বা হলিস্টিক টোটালিটি, যেটা এগেইন আমাদের হোমিওপ্যাথির মূল দর্শনের সঙ্গে জড়িয়ে আছে। সুতরাং এই কথাগুলো আমরা শিখেছি কিন্তু হিপোক্রেটিসের কাছ থেকে। এবং এই যে ওয়ান্ডারফুল সিভিলাইজেশন ওয়াজ ফ্লারিশিং ইন গ্রিস, এই গ্রিকদের, এই দার্শনিকদের, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লাটো, এদের যেই কথাবার্তা এবং জার্মান দার্শনিক যারা ছিলেন তাদের কথাবার্তা, এগুলোই আমাদের আসলে এই জ্ঞান বিজ্ঞানের মূল ভিত্তি হিসাবে এখনো আমরা ধরে নেই, এভাবেই আমরা কাজ করি। এরপরে যে ব্যক্তির কথা টিস্যু সলভ রেমেডিজ আলোচনায় আমাদের স্মরণ করতে হবে, সে হল শোয়ান। শোয়ানের লম্বা নাম হচ্ছে ম্যাথিয়াস জ্যাকব স্লেইডেন্যান্স থিওডর শোয়ান, একটা লম্বা দীর্ঘ নাম। তো এটা আমাদের মনে রাখা দরকার নাই, আমরা শুধু ম্যাথিয়াস শোয়ান মনে রাখবো। শোয়ান 1804-1881, মানে প্রায় 77-78 বছর উনি বেঁচে ছিলেন। তো ওনার কাজ ছিল যে টিস্যু লবণ তত্ত্ব আবিষ্কার করেন। আসলে উনি মূলত এই যে টিস্যু সলভ থিওরি, উনি কিন্তু রিমেডি না, কিন্তু এখনো কিন্তু রিমেডি হয়নি, রিমেডি হবে পরে। এখন পর্যন্ত আমরা আছি টিস্যু সলভ থিওরি, যেটা আর কি এইটা দিয়েছিলেন হলে ম্যাথিয়াস জ্যাকব শোয়ান। এটার মূল বক্তব্য ছিল যে সমস্ত জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। ঠিক আছে, এ পর্যন্ত তো বায়োলজির কথা। সমস্ত কোষ পূর্ব বিদ্যমান কোষ থেকে আসে, এটাও বায়োলজি কথা। একটি জীবের গুরুত্বপূর্ণ কার্যকলাপ কোষের মধ্যেই ঘটে, এটা বিজ্ঞানে দিনে দিনে আবিষ্কৃত হয়েছে। তখন ওনাদের একটা ফিলোসফিক্যাল আইডিয়া ছিল, পরে সায়েন্টিফিক্যালি এটা প্রমাণ হচ্ছে। সমস্ত কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ এবং পরবর্তী প্রজন্মের কোষে তথ্য প্রেরণের জন্য প্রয়োজনীয় বংশগত তথ্য থাকে। দেখেন এখন এপিজেনেটিক্স, এখন জিন থিওরি, আমরা কত কথা বলি। তারা এই দার্শনিকরা সেই সময় বলে গেছেন বংশগত তথ্যের কথা, বংশগত জেনেটিক ইনফরমেশনের কথা, যেটা নিয়ে আজকে তোলপাড় সারা দুনিয়া ব্যাপী। এরপরে যাকে আমরা মনে করবো তার নাম হলো ভার্চু। এর নাম আপনারা সবাই জানেন, কিন্তু এই ব্যক্তি একটা অদ্ভুত ব্যক্তি। তিনি একজন অ্যানথ্রোপোলজিস্ট ছিলেন, প্রত্নতাত্ত্বিক। তিনি একজন প্যাথোলজিস্ট ছিলেন। সবচাইতে বড় কথা, তিনি পলিটিশিয়ান ছিলেন, একজন আইনজীবীও ছিলেন, এবং তিনি পলিটিক্সে কিন্তু এমপি পর্যন্ত ছিলেন। তিনি আইন পরিষদের সদস্য ছিলেন সেই সময়। তো ভার্চু কি কথা বলেছেন? উনি হচ্ছে আসলে সেলুলার প্যাথোলজি, কোষীয় রোগবিদ্যার প্রতিষ্ঠাতা। মানে এই যে সেল জেনেটিক ক্যারি করে, এটা আমরা দেখলাম যে এটা আমাদের শোয়ান বলে গেছেন। তো
তো সোহান যে কথা বলে গেছেন তার উপরে কিন্তু একটা স্টেপ ফরওয়ার্ড হলো এখন এখন আমরা এসে জানলাম যে কোষীয় রোগবিদ্যায় আমরা কি জানলাম যে মানব জাতির বেশিরভাগ রোগ কোষের নিষ্ক্রিয়তার মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে। মানে সেলুলার এক্সপ্লানেশন অফ ডিজিজ, এইটার এই কথাটা উনি বললেন। তার কোষীয় রোগবিদ্যার তত্ত্ব জীবন্ত প্রাণীর রোগগত প্রক্রিয়াগুলি বোঝার এবং তাদের বিরুদ্ধে লড়াইয়ের ভিত্তি হয়ে ওঠে। এই হচ্ছে ওনার অবস্থান। এরপরে আসছে যিনি সবচাইতে বেশি অবদান রেখেছেন এ হলো মলেশট। এই জ্যাকব মলেশটই আসলে এই আমাদের সুস্লারের যে জৈব রসায়ন বা টিস্যু লবণ তত্ত্ব এটার মূলে ছিলেন। তো এটা আমরা এখন করে আমরা কিন্তু একটু অন্যদিকে যাব, আমরা মেডিসিন গুলোর উপরে যাব, আমরা কিছু রুব্রিক্স নিয়ে কথা বলবো, আমরা কিছু ইন্টারেস্টিং কাজ করব টিস্যু সলজিমেটেজের উপরে, যেটা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে অসম্ভব রকমের কাজে আসবে, যেটা আমি অন্তত এখন পর্যন্ত কোনো উপস্থাপনায় কোনো জায়গাতে আমি কথা বলতে দেখি না কাউকে। তো সেই জন্য একটু আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এখন উইলহেম হেনরিক সুস্লারের জৈব রসায়ন বা টিস্যু লবণ পদ্ধতিটি জ্যাকব মলেশটের দেহে অজৈব উপাদানগুলির অপরিহার্য ভূমিকা সম্পর্কে শরীরবৃত্তীয় বিবেচনা দ্বারা সরাসরি প্রভাবিত হয়েছিল। মলেশটের মূল ধারণাগুলি যা সুস্লারকে প্রভাবিত করেছিল তা হলো অজৈব লবণের গুরুত্ব। মলেশট জোর দিয়েছিলেন যে অঙ্গগুলির গঠন এবং জীবনী শক্তি অজৈব উপাদানগুলির উপস্থিতির উপরে নির্ভর করে। এই যে ইনঅর্গানিক যে সল্টের উপরে যে নির্ভর করে বা উপাদানগুলোর উপর নির্ভর করে, এই কথাটা মলেশটের কাছ থেকেই দিয়েছিলেন সুস্লার। আর কেন্দ্রীয় কার্যকারিতা মূলক হচ্ছে সুস্লার এই ধারণাটিকে রুডলফ ভার্চোর কাছ থেকে নিয়েছিলেন উনি, সেটা হচ্ছে কোষীয় রোগবিদ্যার তত্ত্বে কোষে রোগের উৎপত্তির যে কথাটা সেইটা তিনি নিয়েছেন আসলে এই যে ভার্চোর কাছ থেকে। আর স্বাস্থ্য পুনরুদ্ধারের কথাটা উনি বলেছেন মলেশটের কাজের উপরে ভিত্তি করে। সুস্লারের যৌক্তিক উপসংহার ছিল যে অজৈব লবণের এই ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ দিয়ে কোষ তথা শরীরের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে হবে, এই কথাটা এখান থেকে বেরিয়ে আসে। এইভাবে সুস্লার খনিজ যৌগগুলির সাথে একটি প্রতিস্থাপন থেরাপি তৈরি করেছিলেন এই ধারণার উপরে ভিত্তি করে যে এই গুরুত্বপূর্ণ লবণের ঘাটতি রোগ সৃষ্টি করে এবং ভারসাম্য পুনরুদ্ধার করলে স্বাস্থ্য পুনরুদ্ধার হবে। এই থিওরিটি এখান থেকে আসে। এরপরে আমরা সরাসরি চলে আসি হেনরিক সুস্লারের কাছে। স্যালিউট টু দিস পারসন, দিস ম্যান, যে একটা ভিন্ন একটা তত্ত্ব আমাদেরকে দিয়ে গেছেন। কিভাবে দিলেন? 1832 সালে জৈব রসায়নের জন্ম হয়, যখন স্টাফের আর্কাইভে নিম্নলিখিত সংক্ষিপ্ত বিবৃতিটি লেখা হয়েছিল: মানব দেহের সমস্ত অপরিহার্য উপাদানই এক একটি মহান প্রতিকার। এই কথাটা একটু আমরা মন দিয়ে শুনবো, যেখান থেকে আসলে নোসোডের কনসেপ্ট আসছে। সার্কোড নোসোডের কনসেপ্টটা কিন্তু এখান থেকে অনেকখানি আসে। এটা একটু আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে মানব দেহের সমস্ত অপরিহার্য উপাদানই এক একটি মহান প্রতিকার। আমাদের শরীরের মধ্যে যা যা উপাদান আছে তা এক একটি প্রতিকার, এক একটি রিমেডি। কথাটা খুব ইম্পর্টেন্ট এবং খুব মনে রাখার মতন একটা কথা। 1846 সালে একই জার্নালে আরেকটি রেকর্ড তৈরি হয়েছিল, সেটা হলো যে মানব দেহের সমস্ত উপাদান মূলত যেখানে তাদের একটি কাজ রয়েছে সে অঙ্গগুলোর উপরে প্রতিকারের কাজ করে। অর্থাৎ কোন উপাদান যেই অঙ্গের উপরে কোন কাজ করে সেই উপাদান সেই অঙ্গের প্রতিকারের কাজ করে। এখানে হোমিওপ্যাথির সঙ্গে একটি অন্তর্মিল আছে, যে আমরা যে ফেলে দিতে চাই টিস্যু সলজিমেটিকে, সেটা ফেলে দেওয়াটা অত সোজা না। এই জিনিসগুলাকেই আসলে সামনে চলে আসছে। আসলে আমি যত পড়াশোনা করেছি, 1873 সালে জার্মানির ওল্ডেনবার্গের ডক্টর সুস্লার লাইপজিগ হোমিওপ্যাথিক গেজেটে একটি সংক্ষিপ্ত হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স নামে শিরোনামে একটি প্রবন্ধ লিখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, প্রায় 1 বছর আগে আমি অসুস্থদের উপরে পরীক্ষা নিরীক্ষা করে জানতে চেয়েছিলাম যে তাদের রোগ নিরাময় করা সম্ভব কিনা। যদি আদৌ তাদের রোগগুলি নিরাময়যোগ্য হয় তবে কিছু প্রাকৃতিক অর্থাৎ শরীর বৃত্তীয় কার্যকর প্রতিকারের মাধ্যমে, অর্থাৎ শরীরের মধ্যে আছে এরকম কোনো কিছু দিয়ে রোগকে প্রতিকার করা যাবে। লাইপজিগের ডক্টর লোবাচার এই প্রবন্ধের কিছু সমালোচনা করেছিলেন এবং সুস্লারের কাছে থেকে একটি বিস্তারিত ব্যাখ্যা চেয়েছিলেন। সেই ব্যাখ্যাটা 7টি সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এখান থেকেই আসলে টিস্যু সলজিমেটিজের যাত্রা শুরু। এই নতুন তত্ত্বটিকে থেরাপিউটিক্স এর সংক্ষিপ্ত পদ্ধতি, ব্রিজড সিস্টেম অফ মেডিসিন, সেই হিসাবে এটাকে বলা হয়েছিল তখন। তো এই যে সুস্লারের মূল বয়ান, এটা ইংরেজি ভাষায় অনুবাদ করেন প্রথমে হচ্ছে গিয়ে
লুইটিস। তো লুইটিস এটাকে অনুবাদ করে হোমিওপ্যাথিক নিউজে প্রকাশ করেন। পরবর্তীতে হোমিওপ্যাথিক স্কুলের অন্যতম মহান দিকপাল ডক্টর সি হেরিং এর পাল্লায় পড়েছে এটা 12 টিস্যু রেমেডিস। এর উপরে একটি ছোট রচনা লিখেছিলেন গবেষণার জন্য সুপারিশকৃত আকারে। এরপরে শুসলারের কাজের দ্বাদশ সংস্করণটা অনুমোদন করেছিলেন ওকনার এমডি, এবং আরেকটি সংস্করণ স্কটল্যান্ডের ডান্ডির এম ডোসেটি ওয়াকার, যার কলেবর একটি পরিশিষ্ট সংযোজনের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। এবং এগুলো হচ্ছে যে কিভাবে আসলে টিস্যু সলভ রেমেডিসটা আমাদের কাছে আসছে সেই কথাবার্তাগুলা। পরবর্তীতে ডক্টর বোরিক এবং ডিউই দ্য 12 টিস্যু রেমেডিস বিষয়ের উপরে 300 পৃষ্ঠার একটি রচনা করেন, যেটা এখন আমরা পড়ি এবং যেটা হচ্ছে আমাদের এই যে বইটা, এটা আপনারা হয়তো আপনাদের কাছে আছে। এই বইটা আমরা এখন পড়ি বা এটা আমরা অনুসরণ করি। এখন এই হচ্ছে গিয়ে মোটামুটি ভাবে কথা। তো এখন এর মূল কিছু প্রতিপাদ্য বিষয় সম্পর্কে আরো একটি ছোট্ট কথা। প্রতিটি স্নায়ু, পেশি, হাড়, তরুণাস্থি সংযোগকারী টিস্যু, ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লি শরীরের খনিজ লবণ এবং জলের পরিমাণের আণবিক গতি এবং গঠনের সঠিক ভারসাম্যের উপর নির্ভর করে। এই ভারসাম্যের যে কোনো ব্যাঘাত অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করে, যা রোগ নামে পরিচিত। তাহলে এই টিস্যু সলভ রেমেডিজের ডিজিজের একটা আলাদা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে খনিজ লবণ এবং জলের পরিমাণের আণবিক গতির যে ভারসাম্য, সেটা যখন নষ্ট হয় তখন মানুষ অসুস্থ হয়, এই কথা এখানে বলা হয়েছে। তো এটা শরীরের জৈব উপাদানগুলি হলো চিনি, চর্বি, অ্যালবুমিনাস, যেটা আমি আগে বলেছি। এটা হলো গিয়ে বেশিরভাগ, এটা হলো 7., মানে 10 ভাগের 7 ভাগই হলো এগুলো, মানে এটা হলো গিয়ে জৈব উপাদান। আর অজৈব আছে মাত্র 20 ভাগের 1 ভাগ অজৈব। কিন্তু এই অজৈবগুলোই জৈবের যেই কার্যক্রম সেটাকে নিয়ন্ত্রণ করে। এটা হলো গিয়ে মূল একটা কথা। শরীরের ভস্যে পাওয়া, এবং তার ভিত্তি হচ্ছে কি, এই কথাটার ভিত্তি হচ্ছে কি যে 20 ভাগের 1 ভাগ অজৈব, সেটা 7., জল, আর বাকি যে জৈব সেগুলাকে কন্ট্রোল করে বা ভারসাম্য রক্ষা করে। এইটা কেমন কথা? এটা যেমন একজন টিচার যেমন 20 জন ছাত্রকে বা 25 জন ছাত্রকে তাদের ভারসাম্য, তাদের রক্ষা করে, সেরকম এই অজৈবগুলো রক্ষা করে। এটার ভিত্তি কি? ভিত্তিটা হচ্ছে যে শরীরের ভস্যে পাওয়া 12টি অজৈব লবণ শরীর বৃত্তের সব অংশের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য অপরিহার্য। এই সিদ্ধান্তে আসা হয়েছে যে আমাদের শরীরকে যদি ভস্য করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে পরে 12টি অজৈব লবণ পাওয়া যাবে, এবং এই 12টিই হচ্ছে আমাদের 12টি টিস্যু সলভ রেমেডি। একদম সহজ আমরা জায়গাতে চলে আসছি এখন, যে এই যে ভস্য আমাদের শরীর জ্বালিয়ে দিলে যে ভস্য তৈরি হবে, সেখানে যে 12টি সল্ট রেমেডি পাওয়া যায়, সেইটা থেকেই আমাদের 12টি সল্ট রেমেডির উৎপত্তি, যেটা এখানে এই যে 12টি। এর নাম আপনারা সবাই জানেন, কম বেশি সবাই আমরা ব্যবহার করি। তো এগুলা আমি তারপরে একটু পড়ে যাই। ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া সালফ, তারপর ফেরাফস, ক্যালিমিওর, তারপরে ক্যালিফস, তারপরে ক্যালিসালফ, ম্যাকফস, নেট্রাম মিওর, নেট্রাম ফস, নেট্রাম সালফ, সিলিকা বা সাইলিশিয়া। তো এই 12টি হচ্ছে আমাদের রেমেডিস। এখন আমরা একটু ইন্টারেস্টিং একটা কাজ করবো, সেটা হচ্ছে এই 12টি রেমেডিসকে মনে রাখার জন্য দ্রুত, এবং এটাকে প্রেসক্রাইব বা কিভাবে কোথায় আমরা ব্যবহার করবো একবারে সংক্ষেপে, কারণ খুব লম্বা দীর্ঘ আলোচনা করলে এটা একটা ম্যাথমেটিক্যাল মতন হয়ে যাবে। তো আমি যেটা করেছি, এটাকে সাম আপ করার চেষ্টা করছি, নিজে মনে রাখার জন্য আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। সেটা হচ্ছে যে ক্যালকেরিয়া ফ্লো, এইটাতে ইনডিউরেটেড গ্ল্যান্ডস অফ স্টোনি হার্ডনেস, যেটা হচ্ছে স্টোনি হার্ডনেস এর যে এটার গ্ল্যান্ডে কাজ করে। স্টোনি হার্ডনেস যেখানে থাকে, গ্ল্যান্ড গুলো স্টোনি হয়ে যায়, শক্ত হয়ে যায়, পাথরের মতন হয়ে যায় এরকম, এবং হাড়ের উপরে কোনো গ্রোথ হয়, সেটা ওরকম হয়। ফিশার অফ রেকটাম, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, আপনারা এটা চেনেন, জানেন, কাজে এটা নিয়ে আলোচনার দরকার নেই। ভেরিকোস অর এনলার্জ ভেইনস, ক্যাটারাক্ট, চোখের সানি, ক্যালকেরিয়া ফ্লোর আপনারা ব্যবহার করেন। রেস্টোরস টিস্যু ইলাস্টিসিটি, এটা সবচেয়ে বড় কথা, যে টিস্যুর ইলাস্টিসিটি, স্থিতি স্থাপকতা, এই যে বাড়ে কমে, টানলে বাড়ে, এদের ছোট বেলুনের মতন, এরকম যে কাজটা হয় টিস্যুতে, সেটা রেস্টোর করে। যখন এটা কোন রকমের রাপচার হয়, যখন এটা টিস্যুতে কোনো গন্ডগোল হয়, তখন আমরা ক্যালকেরিয়া ফ্লোর দিয়ে এটাকে আমরা কভার আপ করতে পারি।
এখন এটাকে আমরা রিলেটেড কিছু রুব্রিক্স আমি চেষ্টা করেছি ওয়ার্কআউট করার। এটা একটা আর্টিকেলে আমি কিছুটা পেয়েছি আর কিছুটা হাত দিয়েছি, বাট এটা আরো সুন্দর করে সাজাতে হবে। কারণ এই যে একটা বই আছে, আপনারা এই বইটাও দেখতে পারেন, এটাতে এটা মনে হয় অনেকের কাছে আছে, এসকে দুবের এই বইটা। এসকে দুবের এই বইটার মধ্যে কিন্তু আছে আপনার টিস্যু সল্ট রেমেডিজের উপরে চমৎকার ভালো আলোচনা আছে। আপনারা এখান থেকে কিন্তু মোটামুটি ভাবে একটা ভালো গাইডলাইন নিতে পারবেন। আর ওই বইটা তো আছেই, আমাদের ডিউই এন্ড বোরিকের যে বইটা আছে সেটা, এবং এটার উপরে হেরিংও কাজ করেছেন। সুতরাং আমরা একটু সম্মানের সাথে দেখার চেষ্টা করব। যারা তুচ্ছ তাচ্ছিল্য করি এখনো, একেবারে তুচ্ছ করার মতন না। এবং এটা অনেক সময় আমাদের এই রোগী ধরে রাখার ক্ষেত্রে এই যে অ্যালোপ্যাথিক যে দ্রুত অ্যাকশন হয়, সেই সমস্ত কৌশলগত কারণে আমরা অনেক সময় বায়োকেমিকটা ব্যবহার করতে পারি। একেবারে সদস্য গুপ্ত স্যারের মতন যে আমাদের চট্টগ্রামের ওরকম ভাবে যে ব্যাগের মধ্যে নিয়ে ঘোরো তোমরা, ঠিক ওভাবে নাই করলাম, কিন্তু আমরা সহায়তা নিতে পারি। আমাদের হাতে থাকলে, হাতের কাছে থাকলে জরুরি মুহূর্তে হয়তো কাজে আসতে পারে। তো এখানে রুব্রিক্স গুলো এরকম দাঁড়াচ্ছে যে গ্লান্স হার্ড স্টোরি ক্যালকেরিয়া ফ্লোর, তারপর হচ্ছে রেকটাম এন্ড নাস ফিশার ক্যালকেরিয়া ফ্লোর, তারপরে হচ্ছে আমাদের আই ক্যাটারাক্ট ক্যালকেরিয়া ফ্লোর। এরকম আর কি কিছু কিছু রুব্রিক্স আমরা চেষ্টা করি যে এটা যারা প্র্যাকটিস করছি তারা যদি রুব্রিক গুলো একটু একটু নোট করে রাখি, তাহলে দেখা যাবে যে আমার এক সময় আমার একটা রেপার্টরির মতন দাঁড়িয়ে যাচ্ছে বায়োকেমিকের, যেটা আমাদের নাই আসলে। ক্যালকেরিয়া ফস, এটা হচ্ছে যে স্টার্টেড ডেন্টিশন, রিটার্ডেড ডেন্টিশন, দাঁত দেরি হয় আপনারা জানেন, ক্রনিক এনলার্জমেন্ট অফ টনসিলস, আর হচ্ছে যে অ্যানিমিয়া এন্ড যে ক্লোরোসিস, রিকেটস। তো এখানে থাকে হচ্ছে, এখানে রুব্রিক আসে এরকম যে টিথ ডেন্টিশন স্লো, টিথ ডেন্টিশন স্লো, আর হচ্ছে রিকেটস। সংক্ষেপে এইভাবে আমরা ক্যাচ করতে পারি। জাস্ট দিস আর ক্যাচ পয়েন্টস, যে আমরা কিভাবে একটা ওষুধকে ধরে ফেলবো, একজন শিকারীর মতন কিভাবে সাট করে আমরা টার্গেট হিট করে দেবো, সেরকম একটা ছোট ছোট কথা এটা মাথায় রাখলে আমাদের অনেক সুবিধা হয়, অনেক সুবিধা হয়। তো এরপরে ক্যালকেরিয়া সাল্ভ। ক্যালকেরিয়া সাল্ভ হচ্ছে হ্যাস্টেন সাপুরেশন, বয়েলস এন্ড একনি, যে ফোড়া টোড়া হলে একনি হয় মুখের মধ্যে। তারপর হচ্ছে পেইনলেস অ্যাবসেসেস ইন অ্যানাস, অ্যানাসে অনেক সময় ফোড়া হয় যেটা খুব একটা ব্যথা থাকে না, কিন্তু এটা খুব জ্বালায়। এই যে অ্যাবসেসেস, একনি, ইরাপশন, বয়েলস, তারপর হচ্ছে ফিউরাকিস, ক্যালকেরিয়া সাল্ভ। এরপরে ফেরাম ফস একেবারে অতি পরিচিত, এবং ইনফ্লামেশন ফার্স্ট স্টেজ, যেটা সবার মুখস্থ। ইনফ্লামেশন ফার্স্ট স্টেজে আমরা যাই হচ্ছে ফেরাম ফসে। ফ্রেশ ওন্স বাই মেকানিক্যাল ইনজুরিজ, এটা মেকানিক্যাল ইনজুরি যদি হয় কোনোভাবে, ফ্রেশ ওন একেবারেই এখনই ব্যথা পাইছে বা কোনো ইনজুরি হয়েছে, ফেরাম ফস আমরা দিয়ে রাখতে পারি। অনেক সময় খুব চমৎকার কাজে আসে। হেমোরাইজ কজড বাই হাইপারমিয়া, তারপরে হচ্ছে অ্যানিমিয়া অ্যান্ড রেনল্ডস ডিজিজ। তো এখানে আমাদের রুব্রিক কি আসতেছে, অ্যানিমিয়া, রেনল্ডস ডিজিজ। এভাবে আমরা রুব্রিকটাকে মনে রাখতে পারি। আর সবচেয়ে বড় কথা ফেরাম্পসের মনে রাখতে হবে যেটা ইনফ্লামেশন ফার্স্ট স্টেজ, এটা জ্বর হইলে, ঠান্ডা লাগলে যে খুব ক্যাটারাল হয়, ডিসচার্জ হয়, আমরা এখানে এটাকে হাতে তুলে নিতে পারি ফেরাম্পস, চারটে খাওয়াই নিতে পারি আগে, সে আরাম পাবে, রোগীটা আরাম পাবে। এটা আমার ক্লিনিক্যালি আমার খুব প্রিয় একটা মেডিসিন। এটা সর্দি লাগছে, হাঁচি টাচি দিয়ে একেবারে পাগল হয়ে আসছে, তো তখন এটা চারটে খাওয়াই বসা, তারপরে কেস টেকিংটা করা, যে আর কোনো ঝামেলা আছে কিনা দেখা। এরপরে ক্যালিমিওর ইজ দা ইনফ্লামেশন সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজে ফেরাম্পস, সেকেন্ড স্টেজে ক্যালিমিওর। একদম মুখস্থ করে আমরা রাখবো, এবং অনেকে সবার মুখস্থ আছে, তো এটাকে একটু আমরা স্মরণ করছি আজকে, যাতে আমাদের কাজ করতে খুব রেডি রেফারেন্সের সুবিধা হয়। তো এখানে একটা হচ্ছে যে ইউস্টেশিয়ান টিউব অবস্ট্রাকশন, টিউবের যদি কোনো অবস্ট্রাকশন হয়, ক্যাটারাল অপথ্যালমিয়া। এখানে যে রুব্রিকটা আসছে সেটা হচ্ছে ডিফনেস, মানে কানে শোনার সমস্যা। তারপর হচ্ছে হার্ডনেস অফ হিয়ারিং, মানে শুনতে পায় না, এবং শুনতে পেলে একটা হার্ডনেস তৈরি হয়, যে হিয়ারিং এ এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা ক্যালিমিওরকে স্মরণ করতে পারি, আর ইনফ্লামেশন সেকেন্ড স্টেজে স্মরণ করতে পারি।
তো এখানে হচ্ছে যে টিউব অবস্ট্রাকশন। টিউব আসলে শুধু কান যে আমার কাছে সেরকম মনে হয়নি, আপনারা একটু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। টিউব অবস্ট্রাকশন মানে তো হচ্ছে যে যেটাই হচ্ছে আমাদের শরীরে যে টিউব গুলো আছে যেগুলো এক্সটার্নালি কানেক্টেড সেগুলো। আর ক্যাটারাল যে সেকেন্ড স্টেজ অফ ইনফ্লামেশন সেটাও আপনারা জানেন, অনেকে ব্যবহার করেন কেলিমো। এর চাইতেও অনেক ভালো ভালো ব্যবহার আপনাদের জানা আছে, এগুলো কিন্তু আমাদের বইয়ে লেখা আছে ম্যাথমেটিকায়। কাজে এগুলো আমি শুধু এটাকে চেনা যায় যাতে যে উনি সুন্নি না শিয়া, তো কোন পক্ষের এই মেডিসিনটা মানে দেখা যাতে চেনা যায় বা চেহারা দেখে যাতে বোঝা যায়, সেরকম খালি প্রাথমিক কাজ করেছি আর কি। আমি ছাত্র তো, ওই যে ছাত্রদের জন্য। তো এটা আপনারা যারা এক্সপেরিয়েন্স চিকিৎসক তাদের কাছে এটা হয়তো ডাল ভাত দুধ ভাত, কিন্তু আমার কাছে এটা খুবই খুবই কাজে আসে আর কি। তো ক্যালিফাস হচ্ছে আসলে ব্রেন ফ্যাট, লস অফ মেমোরি, মাস্কুলার এন্ড নার্ভ প্রস্ট্রেশন, আর একটা হচ্ছে চাইল্ড বেড ফিভার, আর একটা হচ্ছে অ্যালোপেশিয়া অ্যারিয়াটা। এখানে রুব্রিক যেটা পাওয়া যায় যে মাইন্ড ব্রেন ফ্যাট মূলত, এভাবে ক্যালিফসকে মনে রাখা যায়। এবং ক্যালিফসকে আমরা একটু প্রশান্তির জন্য দিতে পারি। আমরা ক্যালিফসকে, একটা রোগী খুবই রেস্টলেস, একেবারে অস্থিরতা করতেছে, একটু ক্যালিফস দিলে দেখবেন যে সে একটু, কারণ তার ওই যে মাস্কুলার এন্ড নার্ভ প্রস্ট্রেশন যদি হয় সেখানে তার একটু রিল্যাক্সেশন চলে আসে। খুব খুব একটা মজার একটা জায়গা এটা। তো ক্যালিফসকে ওভাবে আমরা চিনে নিলে আমাদের সুবিধা হবে যে মনের প্রশান্তি, দেহের প্রশান্তি, মাসেলের প্রশান্তি, নার্ভের প্রশান্তি, এগুলো ক্যালিফস নিয়ে আসতে পারে। এরপরে একটা চমৎকার এই ওষুধটা, আসলে এটার কাজটা অন্যরকম, ক্যালিসাল। এটা হলো ইনফ্লামেশন থার্ড স্টেজে, সাহস করে দিয়ে দেখেন। ইরাপশন, সোরিয়াসিস ভালো কাজ করে অনেক সময়। অনেক সময় পেশেন্টের চরম ইরিটেশন এটা দূর করে দেয়। তারপরে আমরা আমরা কনস্টিটিউশন অন্য অন্য ইয়াতে যেতে পারি। আমরা ক্রনিক যদি হয় ক্রনিকে যেতে পারি, ইয়া করতে পারি, কিন্তু একেবারে তাৎক্ষণিক একটা সামাল দেওয়ার জন্য আছে না, একটা তাৎক্ষণিক ভাবে সামাল দিতে হয়। তো একটা সেটা একটা লাঠি চার্জ করার মতো, যেমন যেমন একটা বড় মিছিল আসতেছে, এটা কন্টেইন করার জন্য তো রাজনৈতিক ভাবে সমাধান হবে, এটা তো লাঠি চার্জ করে কোনো মিছিল তো সমাধান হয় না। কিন্তু ওটা একটা একটা ইনফ্লামেশন ট্যাকল করার জন্য একটা তাৎক্ষণিক একটা কাজ দেয়। ভায়োলেন্ট টিচিং অফ অ্যানাস, অনেকে দেখে যে পাগলের মতো চুলকাচ্ছে, এই যে বাছুর মধ্যে অনেক চুলকানি হয়, বাচ্চারা অনেক সময় হয়, তো সেক্ষেত্রে ক্যালিসাল অসাধারণ কাজ করে। তারপরে হচ্ছে স্কিন ডিজিজ তো আছেই, এটা আপনারা জানেন, ব্যবহার করেন। তারপরে হচ্ছে হিজ মিউকাস মেমব্রেন, এটা একটা এটা নিয়ে কোনো কথা বলার দরকার নেই, এটা কারণ মিউকাস মেমব্রেন এর প্রবলেম আপনারা সবার কাছে, এটা অত্যন্ত সুপরিচিত একটা স্পেস, তো সেটা আপনারা করতে পারেন। এরপরে ম্যাকফস ব্যথার জন্য আমরা জানি সাইটিকা, তো এটা হলো গ্রেট অ্যান্টি স্পাজমোডিক, মানে এটা অ্যান্টি স্পাজমোডিক মানে এই যে মোচড়ানো কামড়ানো ব্যথা এগুলো খুব দূর করে দেয়। পেইন রিলিভ বাই ওয়ার্মথ এন্ড প্রেসার, যেটা চাপ দিলে আরাম লাগে বা গরম দিলে আরাম লাগে এমন ব্যথা ভালো হয়ে যায়। তাহলে অরবিটাল এন্ড সুপ্রা অরবিটাল নিউরালজিয়া, এই যে একটু অবসতা দেখা দেয় বা সেগুলোতে আমরা কাজ করতে পারি। মেমব্রেনাস ডিসমেনোরিয়া, এখানেও আমরা ব্যবহার করতে পারি। এখানে একটাই রুব্রিক আমি খুঁজে পাই না, সায়াটিকায় শুধু পেয়েছি, তো এটা দেখতে পারেন আপনারা, ইউজ করে দেখতে পারেন। নেট্রামিওর, এটাও একটা বহুল ব্যবহৃত একটা ওষুধ, আপনাদের হাতের কাছে ওষুধ। এটা হলো যে অ্যানিমিক কন্ডিশন উইথ এমাসিয়েশন এন্ড ম্যালনিউট্রিশন, এই যে আমরা শুকাই টুকাই যায় এই ধরনের রোগী আসে যখন, নেট্রামিওর ভালো কাজ করে। তারপরে হচ্ছে হ্যামারিং হেডেক ওয়ার্স মর্নিং, সকালবেলা মাথার ব্যথা বাড়ে, এটা একটা অদ্ভুত একটা লক্ষণ অবস্থা, এখানে আমরা দিতে পারি। আর সানস্ট্রোক, এটা একটা মারাত্মক জায়গা। অনেকেই এই যে বয়স্ক মানুষ তারা এই যে রোদে বা অনেক গরমে সানস্ট্রোকের মতন হয়ে যায়, দেখা যায় যে একেবারে সেন্স চলে যাওয়ার মতো নেতিয়ে গেছে, সেক্ষেত্রে নেট্রামিওর দিয়ে দিলে তাৎক্ষণিক একটা বেনিফিট পাওয়া যায়, এটা আমরা নিতে পারি। তো এটা হচ্ছে ফেস ক্র্যাকড লিপস, এইটা একটা ভালো রুব্রিক পাওয়া গেছে কেন্টে। ফেস ক্র্যাকড লিপস, ঠোঁট ফাটা এই অবস্থা, মুখে এবং ঠোঁটে, মুখের মধ্যে যে ক্র্যাকড লিপস থাকবে, ঠোঁট ফাটা থাকে, এই একটা ব্যাপার। আর অ্যানিমিয়া, এই দুটা আমি নোট করে রাখছি আর কি, এই দুটাতে আমি কাজে আসলে লাগাই, ভালো কাজ। নেট্রাফস অ্যাসিডিটি, নেট্রাফস অ্যাসিডিটি বলবে যে অ্যাসিডের ওষুধ দেন, হ্যান দেন অ্যান্টাসিড টাইপের। তো এটা অ্যান্টাসিড সারাদিন খাইতে থাকে, কিন্তু যারা অ্যান্টাসিড খায় সারাদিন খায়, এটা একটা ফাইল দিয়ে দেবেন, খাইতে থাকবে আস্তে আস্তে, যখন বলবেন যে আস্তে আস্তে খা, এইটা খাইলে পরে দেখবেন যে একটা মোটামুটি ভাবে একটা
একটা জন্ডিসের সময় ভালো কাজ করে। স্টেরিলিটি উইথ অ্যাসিডিক সেক্রিশনস ফ্রম ভ্যাজাইনা। এটা কতটা কাজ করে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স আমার নাই, কিন্তু এটা পেয়েছি সেজন্য লিখেছি। এটা আপনারা করে দেখতে পারেন অ্যাসিডিটির জন্য, জন্ডিসের জন্য। আর স্টেরিলিটি তো একটা বড় বিষয়, আমরা এখানে কনস্টিটিউশনাল বা অন্য রেমেডিতে চলে যাই সাধারণত, বাট ডেট্রাম ফলস এটা কন্ট্রোল কাজ করে জানি না, ঠিক আমার অভিজ্ঞতা নেই। আর স্টমাকের যে অ্যাসিডিটি, টকটক, এগুলা 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 দূর হয় ডেট্রাম ফলসে। এভাবে বেশি আমি বেনিফিট পেয়েছি, বাট অন্যগুলা জন্ডিস আর স্টেরিলিটি আই এম নট ভেরি শিওর, আপনাদের কারো হয়তো অভিজ্ঞতা থাকতে পারে। মেন্টাল ট্রাবলস অ্যারাইজিং ফ্রম ফল অর হেড ইনজুরি, মাথায় ব্যথা, আঘাত পেয়ে যদি মেন্টাল ট্রাবল দেখা দেয়, নেট্রাম সালফ আপনারা ভাবতে পারেন একটা সাপ্লিমেন্টারি হিসেবে ভালো কাজ করে অনেক সময়। হিউমেড অ্যাজমা আর হচ্ছে গল স্টোনসে ভাবা যায়। তো এখানে আবার লিউকোমিয়াও ভাবা যায়। তো এখানে কেনচে আবার আসছে লিউকোমিয়া, নেট্রাম সালফ, আবার আসছে যে রেকটামের ডায়রিয়া, জন্ডিস, ডিউরিক, নেট্রাম সালফ। এটা আছে, কিন্তু জন্ডিসে হয়তো ব্যবহার করা যেতে পারে আমার মনে হয়, আমি জানি না ঠিক। এটা আমার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স শর্ট আছে, আমি বলতে পারি না। এরপরে লাস্ট ওয়ান, সিলিকা চালিশিয়া, এটা হচ্ছে হ্যাস্টেন সাপুরেশন। আপনারা জানেন নেইলস ক্রিপলড এন্ড ব্রিটল অ্যাবসেন্স ফোরা ফিস্টুলা। এখানে হচ্ছে যে মাউথের সাপুরেশন, গামস, যে মাড়ি থেকে সাপুরেশন যদি হয়, তারপরে হচ্ছে এক্সট্রিমিটিজে হচ্ছে ক্রিপলড টোনেইলস, যে নখের আগা ক্ষয় টয় এগুলাতে হয়। তারপরে রেকটামে ফিস্টুলা সে ভালো কাজ করে। এটা আমি প্রয়োগ করেছি, উপশম হয়, মানে এটাতে কিছুটা অ্যামিলিউরেশন যেটাকে আমরা বলি সেটা হয়। এই প্রিপারেশন হচ্ছে দিস 12 বায়োকেম রেমেডিজ আর প্রিপেয়ারড হোমিওপ্যাথিক্যালি। এইখানে হোমিওপ্যাথির সঙ্গে এটা চমৎকার মিল, স্যাচুরেশন বা ডাইলিউশন যাই কেউ করুক, এটা করা হয়, এবং এটা এই যে 2x 6x পোটেন্সিতে, এবং এখন তো অনেক বড় ইয়াতেও পাওয়া যায়, পোটেন্সিতেও পাওয়া যায় ওষুধ। তো এটা টেস্টিমেলে করা হয়, এবং এটা প্রস্তুত পদ্ধতি। আর ডোজ হচ্ছে ইন অ্যাকিউট কেসেস ডোজ ক্যান বি রিপিটেড এভরি আওয়ার অর 2, 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর দেওয়া যেতে পারে, 4টা করে বড়দের দেওয়া যেতে পারে, ছোটদের 2টা করে দেওয়া যেতে পারে। ইন সিভিয়ার অ্যাকিউট কেস হ্যাভিং পেইনফুল অ্যাফেকশন, ডোজ ক্যান বি রিপিটেড 10 to 15 মিনিটস। এটা হলো ইমার্জেন্সি অবস্থায় যদি আপনার হাতে অন্য কোনো ওষুধ না থাকে, তাহলে পরে এটা আপনি সাময়িকভাবে ট্যাকেল দিতে পারেন এটা দিয়ে, সেক্ষেত্রে একটু ঘন ঘন দিয়ে দেওয়া যেতে পারে, এরকম আছে বইয়ে। ইন ক্রনিক কেসেস 1 to 4 ডোজ ডেইলি। ক্রনিক কেসে 1 থেকে 4 ডোজ দেওয়া যায় দিনে। আর ইন সুইটেবল কেসেস দ্য এক্সটার্নাল ইউজ অফ রেমেডিজ মে বি কনসিডার, বাট এটা খুব একটা আমার এক্সপেরিয়েন্সে নেই। আর এটা ফর্ম হচ্ছে ডিসলভড ইন মাউথ, মুখে তো দেওয়া যেতে পারে, ডিসলভড ইন ওয়াটার, ড্রিঙ্কিং, হালকা একটু উষ্ণ, খুব হালকা উষ্ণ গরমে দেওয়া যেতে পারে। তারপরে জেল হিসেবে, লোশন হিসেবে দেওয়া যেতে, পাতে ব্যবহার করা যেতে পারে। এগুলো হচ্ছে জাস্ট করা যেতে পারে, কিন্তু এটা কতটা করা হয় বা প্র্যাকটিসে কতটা আছে এটা আপনারা ভালো বলতে পারবেন, আই এম নট দ্যাট শিওর। অ্যাগ্রাভেশন সাইড এফেক্ট আসলে এই বায়োকেমিকের খুব একটা আছে বলে প্রমাণিত কোথাও পাওয়া যায় না, সেফ বলে ধারণা করা হয়। এখন আমরা কি শিখলাম আসলে? এই যে এতক্ষণ কথা বললাম, মূলত থিওরিটিক্যাল অনেকগুলো কথা বললাম। তো দেয়ার ইজ এ হিস্টোরিক্যাল বন্ডেজ বিটুইন হোমিওপ্যাথি অ্যান্ড টিস্যু সল্ট রেমেডিজ, মানে ঐতিহাসিক একটা বন্ধন আছে। হেরিং আছেন, বরিক আছেন, টিউই আছেন, তারপরে হচ্ছে আমাদের আরো অনেক দিকপাল আছেন যারা এই টিস্যু সল্ট রেমেডির উপরে কাজ করেছেন। অনেক আর্টিকেল লেখা আছে, অনেক বই লেখা আছে। তো এগুলো আমরা জেনে আজকের আলোচনা থেকে আমরা এটুকু পেলাম। দ্য ফাউন্ডার অফ, মানে সুশলার নিজে কিন্তু এই হোমিওপ্যাথির সঙ্গে টিস্যু সল্ট রেমেডিজ এর অ্যাসোসিয়েশন থেকে ডিনাই করে গেছে। উনি জীবদ্দশায় বলছেন যে দুটো আলাদা বিষয়, এর মধ্যে তেমন কোনো সংযোগ নাই, যেহেতু এটার মূল নীতি বা মূল জায়গাটা একটা হচ্ছে যে জীবনী শক্তির উপরে কাজ করা, আর একটা হচ্ছে সেলের উপরে কাজ করা। কাজে এই জায়গাটাতে এটা দুই ভুবনের দুই বাসিন্দা হয়ে যায়। তো সেই কথাটা উনি বলে গেছেন। কিন্তু
Authorities like C. Herring, Boring, Dewey, including many other great homeopaths have contributed significantly in the field of tissue salt remedies. Less the other song, মানে ওটা বলে নিছি আমাকে যে আদার সং বা রাজন স্যাররা এটা ব্যবহার করেন না। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু আপনাদের এটা আমরা মনে রেখেই আগাবো। The philosophy of the two methods are different. ফিলোসফিটা ডিফারেন্ট, বাট দেয়ার আর সাম প্রসিডিউরাল হোমোজিনিটি। এখানে এই যে পটেন্টাইজেশনের হোমোজিনিটি কিন্তু আছে, এখানে একটা ঐক্য আছে। Enough clinical and theoretical research may be necessary to effectively actualize the potential, মানে টিস্যু সল্ট রেমেডিজের যে সম্ভাবনা সেটা বাস্তবায়ন করার জন্য আসলে ক্লিনিক্যাল এবং থিওরিটিক্যাল আরো রিসার্চ দরকার। এইটুকুই আমরা আজকে বুঝতে পারি যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত এখনই আমরা নিতে পারি না। তো এটা হচ্ছে যে এখানে সেই কথাটা আবার যে সুসলা ডিসকভার্ড উই আর অল মেড অফ দ্য সেম 12 মিনারেলস। এই 12টা মিনারেল দিয়ে আমাদের শরীরের অবশেষ তৈরি, অবশেষ রেসিডুয়াল। তো এখানে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য, আমার মতন একজন শিক্ষার্থীর সাথে থাকার জন্য। অনেক বই আছে, আপনারা ইচ্ছা করলে এই বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, দেখতে পারেন। অ্যান্ড ল্যাবরেটরির বইটা বেশ ভালো। তারপরে হচ্ছে আমাদের এই যে বোরিক অ্যান্ড ডিউই, এটা আমি নিজে ফলো করি। হ্যান্ডবুকটা সুস্টারের লেখা, এটা আপনারা হাতের কাছে নিতে পারেন। অনেক বই পাওয়া যায় না, অনেকগুলো হয়তো ডাউনলোড করা যায়, পিডিএফ জোগাড় করা যায়। আপনারা যেভাবে পারেন বই জোগাড় করে নিতে হবে, নাহলে আমাদের অসম্পূর্ণ থেকে যাবে শিক্ষা। তো আমি মনে করি যে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে অনেক সময় নিলাম। আপনারা আমার সঙ্গে এতক্ষণ থাকলেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল। স্যার আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সুন্দর আলোচনা, অসাধারণ আলোচনা। সবগুলো ওষুধকে স্যার আপনি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা সম্পূর্ণ পরিচ্ছন্ন একটা ধারণা দিয়েছেন। এই টিস্যু রেমেডি সম্পর্কে স্যার আমার মনে হচ্ছে যে আমরা সবাই একটা নতুন ভাবে শিখেছি আজকে। স্যার আপনাকে আমাদের এই গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার। কিভাবে স্যার আপনি ভবিষ্যতে আরো কিছু ক্লাস স্যার আপনি নেবেন, কারণ আপনার জ্ঞান এই যে উচ্চতর ধারণা থেকে আমরা কিন্তু স্যার আসলে শিখবো। আমরাও স্যার একজন ছাত্র, আমরা শিখতেছি। আপনাদের মতো জ্ঞানী ব্যক্তি যারা আছেন তাদের আলোচনার মাধ্যমে অনেক গভীর থেকে গভীরত কিছু বিষয় আলোচনা করেন, যেগুলো আমরা সাধারণ বই থেকে পাই না, আপনাদের মুখ থেকে আমরা পাই। তো আজকের আলোচনার মাধ্যমে সেটি আমরা শিখেছি যে সেলের দুর্বলতার কারণে রোগ সৃষ্টি হয়। তো আরো কিছু গভীর আলোচনা করেছেন, যেগুলো আমরা মনে থাকবো ইনশাআল্লাহ। অনেক উপকৃত হব আমরা সবাই যারা শুনছেন সবাইকে। তো আমরা যেহেতু টাইম প্রায় শেষ, 2 মিনিট আছে, যদি কেউ অভিমত স্যারের ক্লাসের উপর কেউ যদি অভিমত ব্যক্ত করছেন, আমরা 2 জনের অভিমত নিব, তারপর ইনশাআল্লাহ আমরা ক্লাসটা শেষ করবো। যদি কেউ আজকে ক্লাস সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় মিজানুর রহমান স্যারের আজকে যে স্যার গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, এই বিষয়ে যদি আপনাকে অভিমত ব্যক্ত করতে চান, দয়া করে বলতে পারেন। হ্যান্ড রাইজ করেছে আমরা দেখলাম। দিনহুন মজনু, ঠিক আছে, আপনার অভিমতটা পেশ করুন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মিজানুর রহমান স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার বন্ধু বান্ধবরা কেমন আছে? সবাই স্যার অনেক ভালো আছে। আজকের ক্লাস অনেক প্রাণবন্ত হয়েছে স্যার, এবং রুব্রিক ভিত্তিক। আসলে আমরা আসলে এই যে বায়োকেমিক্যাল যে ওষুধগুলা, এগুলোর আসলে রুব্রিক হিসেবে অনেক পাই নাই। এমনিতে বাংলা বই অনেক পড়ছি, কিন্তু আজকে একটা পরিপূর্ণ ক্লাস পেলাম আলহামদুলিল্লাহ। স্যারের কাছে আমার একটা প্রশ্ন, যে স্যার যদি বায়োকেমিক গুলো আমরা ব্যবহার করি, আসলে কি কোন হোমিওপ্যাথিক লক্ষণ অনুসারে কোন হোমিওপ্যাথিক দেওয়ার পাশাপাশি কি আমরা বায়োকেমিককে ব্যবহার করতে পারবো কিনা লক্ষণ সাদৃশ্য?
এটা দুইটাই তো আসলে পোটেন্টাইজড মেডিসিন। এটা যারা অভিজ্ঞ, অনেক বেশি দীর্ঘদিনের অভিজ্ঞ আছেন, তারা হয়তো ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স আছে, তারা বলতে পারবেন। বাট আমি যেটা করি সেটা হচ্ছে, আমি প্রথমে যখন দেখি যে খুব একটু একটা অবস্থা আছে, অথবা সত্যি কথা বলতে কি আমার একটু সময়ের দরকার, যে আমার এটা বোঝার দরকার, বা আমার একটু ঘাটাঘাটি করতে হবে, আমার একটু সত্যিকারের ওষুধটা নির্বাচন করতে আমার একটু সময় লাগবে, এরকম অনেক সময় এরকম অবস্থায় পড়ি। তো তখন আমি আসলে ট্যাকেল করি আর কি, তাৎক্ষণিক ভাবে ইয়া করি। কিন্তু আমি যখন পোটেন্টাইজড মেডিসিন ব্যবহার করি তখন আমি আর বায়োকেমিক রাখি না সাথে। স্যার ধন্যবাদ। কিন্তু অনেক বাংলা বইয়ের মধ্যে আছে স্যার যে হোমিওপ্যাথিক শক্তিকৃত ওষুধের পাশাপাশি বলা হয়েছে যে বায়োকেমিক দিলে একটু ভালো কাজ করে। এই মত হিসেবে যদি আপনি একটু বলতেন স্যার কাইন্ডলি। এটার ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত যদি আপনি চান, তাহলে আমি বলবো যে এটা কিছুটা কন্ট্রাডিক্ট করে। তো সেক্ষেত্রে একই সাথে ব্যবহার না করে যখন আপনি পোটেন্টাইজড মেডিসিনে চলে যান, যেমন একজন পেশেন্টকে যখন আপনি মেডোলিনাম দেবেন বা টিউবারকুলিনাম দেবেন, তো তখন বা কার্সিনোসিন দেবেন, তখন তার সঙ্গে আর কোনো বায়োকেমিক রাখাটা একটা, কারণ আপনি তো সামরিক শাসন জারি করতেছেন। তো সামরিক শাসন জারির মধ্যে আবার ওখানে আনসার পুলিশ পাঠানো না পাঠানোই ভালো। আনসার দিয়ে প্রথমে ট্যাকেল করলেন, তারপরে আপনি আপনি সামরিক শাসন জারি করে দিলেন, ব্যাপারটা এরকম অনেকটা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিনেন মজনু এবং স্যারকে সুন্দর উত্তর দেওয়ার জন্য। স্যার কিন্তু চমৎকার বলেছেন এই ওষুধের বিষয়ে, ব্যবহারের বিষয়ে। তো আমরা ডাক্তার আব্দুল কাদের স্যার, কি আপনি স্যার ট্রেনে আছেন নাকি নেমেছেন স্যার? আমি তো ট্রেনে, আমি শুনছি, আধা আধা শুনছি। তো স্যার ট্রেনে থাকার কারণে আমি আর কথা বলি না। আমি স্যারের সাথে ব্যক্তিগত ভাবে কথা বলবো পরে আর কি, কিছুক্ষণ পরে। হ্যাঁ স্যার, আপনি আলোচনা করে শেষ করে দেন। অসাধারণ আলোচনা হয়েছে। এই 12টি ওষুধের এবং গুরুত্বপূর্ণ লক্ষণ, একই সাথে রোগী চমৎকার, যেগুলো আমরা সাধারণত বই পাই না। স্যার অসাধারণ উপস্থাপন করেছেন, প্রেজেন্টেশন করেছেন। আমি স্যারকে অনুরোধ করবো, যদি স্যার আপনার এই পিডিএফটা আমাদেরকে দিতেন, আমরা আরো উপকৃত হতাম, কারণ আপনার জ্ঞান ছড়িয়ে যাবে আমাদের মধ্যে। একটু দয়া করে যদি পিডিএফ দেন, আমরা উপকৃত হবো স্যার। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার আর আমরা স্যার আপনাকে বলে রাখি স্যার, আমরা ব্রাহ্মণবাড়িয়ার এই যে হোমিওপ্যাথিক পরিষদ যে স্টাডি গ্রুপটা করেছি, আমাদের সদ্য কাদের স্যার নেতৃত্বে, আপনারা তো জানেন কাদের স্যার ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে বিগত 40 বছর যাবৎ প্রভাষক হিসাবে উনি শিক্ষকতা করেছেন। একই সাথে ব্রাহ্মণবাড়িয়াতে যত হোমিওপ্যাথি ডাক্তার আছে, প্রায় বলা যায় 98% চিকিৎসকের স্যারের ছাত্র। তো স্যারের নেতৃত্বে আমরা 2023 সালে হোমিওপ্যাথিক পরিষদ গঠন করি। আমি স্যার জেনারেল সেক্রেটারির দায়িত্বে আছি, আর আমি সরকারি একটা জব করি, পৌরসভা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। কিন্তু হোমিওপ্যাথিকে ভালোবাসি, সেই জন্য আপনাদের সাথে থাকা আর কি। আমি এখন ছাত্রই বলা যায়, শিখতেছি। জেনারেল সেক্রেটারির দায়িত্বে আছি এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা, সে এখানে অনলাইন ক্লাসটা স্যার আমাদের